হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? ভার্চুয়াল ভার্সিটির পক্ষ থেকে আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড এক্সপ্লেন করব ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, পার্সি বিশি শেলির লেখা সেই বিখ্যাত কবিতা ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। তাহলে চলুন শুরু করি। তো আমরা জানি যে এই কবিতাতে 5টি অংশ আছে। এই 5টি অংশ প্রত্যেকটি এক একটি স্ট্যান্ডায় বিভক্ত, প্রত্যেকটিতে এক একটি স্ট্যান্ডা আছে। তো আমরা প্রথমে দেখছি কবিতাটি শুরু হয়েছে পার্সি বিশি শেলির ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। তো আমরা ওড টু দ্য ওয়েস্ট উইন্ড সম্পর্কে একটু ধারণা নেই যে ওয়েস্ট উইন্ড অ্যাকচুয়ালি বলতে কী বোঝাচ্ছে। তো আমাদের বাংলাদেশে যেমন ওয়েস্ট উইন্ড বলতে আমরা যদি বলি কালবৈশাখী ঝড়, কালবৈশাখী ঝড় বলতে পারি আমরা। যেমন আমাদের দেশে আছে কালবৈশাখী ঝড়। এই যে কালবৈশাখী ঝড়, এই ঝড়টা কিন্তু অনেক মানে তীব্র হয়ে থাকে। এই ঝড়টার তীব্রতার কারণে দেখা যায় যে আমাদের বাড়িঘর, আমাদের স্থাপনা, গাছপালা এগুলো লণ্ডভণ্ড হয়ে যায়। তো এই যে এইটিকে আমরা উনি বলছেন যে মানে কালবৈশাখী ঝড়কে উদ্দেশ্য করেই কিন্তু উনি কবিতাটি লিখেছে। তো আমরা যদি বুঝতে পারি যে উনি কবিতাটি লিখলেন ওয়েস্ট উইন্ডকে উদ্দেশ্য করে। আর ওড বলতেই বোঝায় যে একটি গীতি কবিতা হবে, যে গীতি কবিতাটা গানের মতো করে গাওয়া যাবে, গানের মতো করে গাওয়া যাবে। এবং কবিতাটিতে কি থাকবে? কবিতাটিতে একটি অ্যাড্রেস থাকবে। তো অ্যাড্রেস বলতে বোঝায় সম্বোধন থাকবে, সম্বোধন, কাউকে সম্বোধন করে কথা বলা হবে। তো আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমি সব কিছু দেখিয়ে যাব। যেমন এই যে আপনি যদি দেখেন যে এখানে গীতি কিভাবে হয়, এই যে এখানে দেখেন বিং আছে, বিং, এই যে বিং বিং। আবার দেখেন এখানে আছে ফ্লিং, বিং এবং ফ্লিং। তো আমরা দেখছি যে গানের মতো এখানে কিন্তু সুর সৃষ্টি হচ্ছে, আমরা ছন্দ পেয়েছি, আমরা মিল পেয়েছি। তো মিল মানে কিন্তু গান। তো এই যে এখানে ডেট পেয়েছেন, এখানে দেখেন ডেট পেয়েছেন, এই যে ডেট, এই যে ডেট। আবার দেখেন এখানে রেড পেয়েছেন, রেড। তার মানে এটি কিন্তু গানের মতো করে গাওয়া হয়। আর আপনাদের সুবিধার জন্য আমি মাঝখানে গ্যাপ দিয়ে রেখেছি যাতে আমি ওয়ার্ডগুলো এবং ব্যাখ্যাগুলো এখানে লিখতে পারি। তো এই যে এই বিষয়গুলোর উপরে খেয়াল করেন যে এখানে কিন্তু যেটি আছে, এখানে আমরা দেখছি যে একটি ওড মানেই হচ্ছে একটি গীতি কবিতা, এবং সেই গীতি কবিতাতে থাকবে হচ্ছে পার্সোনাল ফিলিংস থাকবে, ব্যক্তিগত অভিজ্ঞতা থাকবে, এবং সেখানে থাকবে একটি অ্যাড্রেস। অ্যাড্রেস, এই যে এখানে দেখেন আপনি অ্যাড্রেস পেয়েছেন। অ্যাড্রেস মানে হচ্ছে সম্বোধন, সম্বোধন করা। যেমন আমি আপনাদের বলছি হ্যালো ভিউয়ার্স, এটি একটি সম্বোধন। আর এখানে কিন্তু শেলি কী করছে? ওয়েস্ট উইন্ডকে ডাকছে, ওয়েস্ট উইন্ডকে সম্বোধন করছে। কী বলে সম্বোধন করছে? ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড। ওয়াইল্ড মানে হচ্ছে বুনো, ওয়াইল্ড শব্দের অর্থ হচ্ছে বুনো, বুনো, বুনো মানে হচ্ছে বুনো ওয়েস্ট উইন্ড। বুনো বলতে এখানে বোঝাচ্ছে আপনার যাকে বলে বন্য, মানে যাকে পোষ মানানো যায় না তাকে বলা হয় বুনো। তাহলে হে বুনো পশ্চিমা বাতাস, হে বুনো কালবৈশাখী ঝড় দাও। দাও শব্দের অর্থ তুমি, তুমি। ব্রেথ, ব্রেথ অর্থ হচ্ছে নিঃশ্বাস, ব্রেথ অর্থ নিঃশ্বাস বা শ্বাস প্রশ্বাস। তুমি হচ্ছে শ্বাস প্রশ্বাস। অফ অটামস বিং, অফ অটামস বিং। অটাম মানে হচ্ছে শরৎ, শরৎ। অটাম মানে হচ্ছে শরৎ। আর বিং মানে হচ্ছে, বিং মানে এখানে বলছে জীবন, জীবন, জীবন। বিং মানে অস্তিত্ব, বিং মানে সত্তা। তো এখানে জীবনকে বোঝানো হচ্ছে, বিং মানে সত্তা। তো বলা হচ্ছে আমরা দেখছি যেটি, সেটি হচ্ছে যে বলছে যে হে পশ্চিমা বাতাস, হে কালবৈশাখী ঝড়, তুমি আসলে শরৎকালের জীবন, শরৎকালের জীবনের তুমি হচ্ছ নিঃশ্বাস। অ্যাকচুয়ালি যার নিঃশ্বাস আছে, যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারে, সেই হচ্ছে কি? জীবন্ত। তাহলে অটাম কিন্তু এটি জীবন্ত সত্তা, অটাম জীবন্ত সত্তা, এবং তার নিঃশ্বাস হয়ে কাজ করছে হচ্ছে এই কালবৈশাখী ঝড় বা ওয়েস্ট উইন্ড। তো আমরা কিন্তু এখানে কালবৈশাখী ঝড় বলতে পারছি না, কারণ এটি অটামে হয়েছে। অটাম মানে শরৎকাল। তো শরৎকালে তো বৈশাখ থাকে না, কিন্তু আমাদের সাথে মেলানোর জন্য জাস্ট এখানে একটু ইউজ করেছি কালবৈশাখী ঝড়। তো আমরা এভাবে বললেও সমস্যা হবে না। শরৎকালের তুমি হচ্ছে নিঃশ্বাস, শরৎকাল নিঃশ্বাস ফেলে কার মাধ্যমে? তোমার মাধ্যমে, এই ওয়েস্ট উইন্ডের মাধ্যমে। এরপরে আমরা আরেকটু ওয়ার্ড দেখলাম দাও, এই যেখানে আছে দাও। তো দাও অর্থ আমরা জানি তুমি, দাও অর্থ তুমি। দাও ফ্রম হুজ, হুজ মানে হচ্ছে যার, হুজ অর্থ হলো যার। তো হু মানে হচ্ছে
যে বা কে, আর হুজ অর্থ হলো যার, যার হুজ আনসিন প্রেজেন্স। আনসিন মানে হচ্ছে অদৃশ্য, আনসিন অর্থ হচ্ছে অদৃশ্য, যার অদৃশ্য উপস্থিতি, উপস্থিতি প্রেজেন্স মানে হচ্ছে উপস্থিতি, এটা নাউন, যার অদৃশ্য উপস্থিতি। তো এখানে অদৃশ্য উপস্থিতি কেন বলছে? কারণ আমরা জানি যে বাতাস কিন্তু ধরা যায়, ছোঁয়া যায়, কিন্তু ওকে দেখা যায় না, বাতাসকে দেখা যায় না। আনসিন মানে অদৃশ্য উপস্থিতি। এরপরে দেখো লেখা আছে দ্য লিভস ডেড, দ্য লিভস ডেড। তো এখানে কবি এই তার ছন্দটা ডেড বেরানোর জন্য লিভসটা আগে নিয়েছে এবং ডেডটাকে পরে নিয়েছে। আসলে সেন্টেন্সটা হবে হচ্ছে ডেড লিভস, ডেড লিভস মানে ঝরা পাতা, এই মরা পাতা, ঠিক আছে? এই মরা পাতাগুলোকে উনি বলছেন হচ্ছে দ্য লিভস ডেড। তো আমরা জানি যে কবিদের মধ্যে এই শক্তি থাকে, তারা শব্দ নিয়ে খেলা করে, তারা বাক্য নিয়ে খেলা করে, এবং এগুলোই আমাদের কাছে আমরা মুগ্ধ হই এগুলো দেখে। তাহলে যার অদৃশ্য উপস্থিতিতে মরা পাতাগুলো, মরা পাতাগুলো কি হয়? মরা পাতাগুলো আর ড্রাইভেন, এদেরকে কী করা হয়? ড্রাইভ করা হয়, এদেরকে তাড়িয়ে দেওয়া হয়। ড্রাইভ মানে হচ্ছে তাড়িয়ে নেওয়া, তাড়িয়ে নেওয়া। তো আমরা জানি ড্রাইভ মানে চালানো, কিন্তু এখানে কিন্তু যদি অন্য কেউ কোনো কাউকে ড্রাইভ করে তার মানে হচ্ছে তাড়িয়ে নেওয়া বা তাড়িয়ে দেওয়া। তার মানে এখানে যেটি বলছে যে তোমার যে বাতাস, এই বাতাস মরা পাতাগুলোকে তাড়িয়ে নিয়ে যায়, মরা পাতাগুলোকে কি করে? তাড়িয়ে নিয়ে যায়। এবং এবং কি হয়? হ্যাঁ, আমরা দেখছি যে এবং সরি আর ড্রাইভেন দ্য ঘোস্টস লাইক ঘোস্টস, লাইক ঘোস্ট ফ্রম এনচ্যান্টার ফ্লিং, ঘোস্ট ফ্রম এনচ্যান্টার। তো আমরা এখানে একটি ইমেজ পেয়েছি, দেখো এই লাইক মানে হচ্ছে মতো, লাইক মানে মতো, ঘোস্ট মানে ভূত, ভূতের মতো। কার মতো? ভূতের মতো। যে ভূতটি এনচ্যান্টার, এনচ্যান্টার অর্থ হচ্ছে তোমার জাদুকর, জাদুকর। এখানে হচ্ছে তোমার হচ্ছে কি বলে? ওঝা। ভূত তারাই কাকে কি বলে? ওঝা না? ওঝা। সাপ, সাপ খেলা দেখায় ওঝা, আর ভূত তারাই কে? ওঝাই না? সাপ খেলা দেখায় সাগরে না? ওঝাই। তাহলে ওঝা, এই যে ওঝা, ওঝা। তো এখানে আমরা বুঝতে পারলাম যে এনচ্যান্টার মানে হচ্ছে ওঝা বা জাদুকর, ওঝা বা জাদুকর, জাদুকর। তো এই এনচ্যান্টার, তো এখানে বলছে যে তুমি মরা পাতাগুলোকে এমনভাবে তাড়াও, এমনভাবে ওদেরকে সরিয়ে দাও যেভাবে একটি ওঝা এসে ভূতগুলোকে তাড়ায়। ফ্লি মানে পালানো, ভূতগুলোকে যেভাবে তাড়ায় সেভাবে তুমিও তাড়িয়ে দাও। এরপরে দেখাচ্ছে ইয়েলো, ইয়েলো মানে হচ্ছে হলুদ, ইয়েলো মানে হলুদ, ব্ল্যাক মানে কালো, পেল মানে বিবর্ণ, হেকটিক রেড। আচ্ছা দেখো এই আগে যেগুলো দেখলাম এখানে কি তোমাদের সমস্যা আছে কোনো? নাই। তার মানে হচ্ছে যে মরা পাতাগুলোকে তুমি তাড়িয়ে নিয়ে যাও কি হবে? ভূত যে হবে, রাইট, ভূতকে তারা, রাইট। তাহলে আমরা যদি বুঝলাম, এখানে দেখলাম ইয়েলো হলুদ, কালো, বিবর্ণ, পেল মানে হচ্ছে বিবর্ণ। তো আমরা জানি যে পাতা যদি পড়ে যায়, মরে যায়, তখন কিন্তু সেই পাতার সবুজ রঙটি আর সুন্দর থাকে না, এটা বিবর্ণ হয়ে যায়। এবং হেকটিক রেড, হেকটিক রেড বলতে বোঝাচ্ছে রক্তলাল, রক্তলাল। তো আমরা ভার্চুয়াল ভার্সিটির পক্ষ থেকে আমরা এটি করছি। তো আমরা দেখছি যে এখানে ইয়েলো অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড পেল অ্যান্ড হেকটিক রেড, হেকটিক রেড। তার পাতাগুলোর কথা কিন্তু বলছে, পাতাগুলো কেমন? হলুদ, কালো, বিবর্ণ এবং রক্তলাল। পেস্টিলেন্স স্ট্রিকেন, পেস্টিলেন্স মানে হচ্ছে পতঙ্গ, হ্যাঁ পতঙ্গ, পতঙ্গ মানে কি? পোকা, পোকামাকড়। সেই পেস্টিলেন্স স্ট্রিকেন মানে পতঙ্গ আক্রান্ত। হ্যাঁ, স্ট্রাইক মানে আক্রমণ করা, স্ট্রাইক থেকে স্ট্রিকেন মানে কি আক্রান্ত? পতঙ্গ আক্রান্ত। মাল্টিটিউডস, মাল্টিটিউডস মানে হলো জনতা। এখানে বলছে কি পোকার, পোকার কথা বলতেছে না এখানে?
সরি পেস্টিলেন্স স্ট্রিকেন্স মাল্টিটিউডস পাতাগুলোর কথা বলতেছে, ওই যে রাশি রাশি পাতা, ঠিক আছে। এখানে মাল্টিটিউডস বলতে কি হচ্ছে, রাশি রাশি পাতাকে বোঝানো হচ্ছে। অ্যাকচুয়ালি মাল্টিটিউডস মানে হচ্ছে তোমার জনতা, জনতা বা অনেক, অনেক যখন থাকে তখন বলা হয় মাল্টিটিউডস। তো এখানে এই যে পেস্টিলেন্স স্ট্রিকেন মাল্টিটিউডস বলতে কাকে বোঝাচ্ছে, এই যে পাতাগুলোকে বোঝাচ্ছে, যে পাতাগুলো তোমার বিবর্ণ, তারপরে কালো, হলুদ, রক্ত লাল, এই যে এইগুলো সবই হচ্ছে পেস্টিলেন্স স্ট্রিকেন, মানে হচ্ছে অনেকে পোকা ধরা আছে, পোকা ধরে সেই পাতাগুলোকে লাল করে ফেলছে। ও দাও, ও দাও, এই যে বলেছিলাম যে মাঝে মাঝে কি করবে, সে অ্যাড্রেস করবে, সম্বোধন করবে, ও দাও, হে তুমি। আমরা বলি কিন্তু কাউকে কাউকে, এই তুমি শোনো, এই তুমি শোনো, এরকম সে কি বলছে, ও দাও হু, হু মানে যে, যে, হু মানে যে। তো মনে রাখবা যে হু বা হোয়াট, এই যে WHO যখন থাকে, হুর পর যদি প্রশ্নবোধক থাকে তাহলে হয় উত্তর হচ্ছে কে, কে বা কারা, ঠিক আছে, কে বা কারা। আর যখন হু এর পরে প্রশ্নবোধক পাবা না তখন মিনিং হবে যে বা যারা, ঠিক আছে। তো আমরা বুঝতে পারলাম এখানে যে ও দাও, ও দাও হে তুমি, যে, যে বা যিনি চ্যারিয়ট করে নিয়ে যাও। তো চ্যারিয়টের বাংলা হচ্ছে রথ, ঠিক আছে। তাহলে এখানে ভার্ব দেখো করা আছে, যে চ্যারিয়ট করে, এটা ভার্ব করা আছে না, তাহলে রথে করে নিয়ে যাওয়া, রথে করে নিয়ে যাওয়া, তারপর বয়ে নিয়ে যাওয়া। হু চ্যারিওটেস্ট, যে কি করে, যে রথে করে বয়ে নিয়ে যায়। টু দেয়ার উইন্ট্রি বেড, টু দেয়ার উইন্ট্রি বেড লেখা আছে না, তো টু দেয়ার উইন্ট্রি বেডটা, হ্যাঁ এই যে এইটুকু আমরা পরে পড়বো, এটুকু আমি দাগ দিয়ে রাখলাম, পরে না পড়লে আমি বললাম যে তারা কি করে, কবিরা এখানকার জিনিস ওখানে লেখে আর ওখানকার জিনিস এখানে লেখে। তাহলে এই টু দেয়ার উইন্ট্রি বেডটা পরে না পড়লে আমরা বুঝবো না। একটু নিচে যাও এখন, হু চ্যারিওটেস্ট, যে বয়ে নিয়ে যায়, যে কি করে বয়ে নিয়ে যায়, এই যে কাদেরকে বয়ে নিয়ে যায়, ডানাওয়ালা, এই যে এখানে দেখো ডানাওয়ালা, ঠিক আছে। এই যে ডানাওয়ালা বীজগুলোকে বয়ে নিয়ে যায়, বুঝতে পারছো কথাকে, ডানাওয়ালা বীজগুলোকে বয়ে নিয়ে যায়। তাহলে তুমি কি আগে ওইটা পড়লে বুঝতে পারতা, হু চ্যারিওটেস্ট, তার মানে সেন্টেন্সটা এখানে শুরু হবে, হু চ্যারিওটেস্ট দ্য উইন্ড সিডস। এখন পড়ো টু দেয়ার, কোথায় নিয়ে যায়, তাদের অন্ধকার শীতার্ত ঠান্ডা বিছানায়, তাদের অন্ধকার ঠান্ডা বিছানায় নিয়ে যায়। তার মানে তুমি কি করো, হে ওয়েস্ট উইন্ড, হে পশ্চিমা বাতাস, তুমি বয়ে নিয়ে যাও এই ডানাওয়ালা বীজগুলোকে তাদের অন্ধকার শীতল শীতল বিছানায় তাদেরকে বয়ে নিয়ে যাও, ঠিক আছে। তার মানে হচ্ছে তোমাকে কিন্তু এটি বুঝে করতে হবে। আর কবি কেন করেছেন, কবি করেছেন যে তার কবিতাতে যে ছন্দ মেলানোর জন্য, যেখানে বেড নিয়ে এসেছেন, তাছাড়া কিন্তু এখানে সিট চলে আসতো, এই জন্য সিটসটা না নিয়ে এসে উনি কি নিয়ে আসছেন, বেড নিয়ে আসার জন্য উনি এতে করেছেন, ঠিক আছে। এটুকু আমাদের বুঝতে হবে। হোয়ার, যেখানে, উইন্ট্রি মানে কি বললাম, শীতল, বেড মানে বিছানা, আর আমরা জানি বেড মানে বীজতলা, সেটা জানি না আমরা, বেড মানে বীজতলা না, জানো তোমরা, গাছ যেখানে তোমার ওই চারা দেওয়া হয় সেটাকে বলা হয় বেড, ঠিক আছে, সিট বেড। সেই বীজতলায় কিন্তু তাদেরকে নিয়ে গেছে কে, এই ওয়েস্ট উইন্ড নিয়ে গেছে। হোয়ার, যেখানে তারা, যেখানে তারা শুয়ে থাকে, লাই মানে শুয়ে থাকে, ফায়ার মানে যেখানে শুয়ে থাকে, কারা শুয়ে থাকে, রাইট, এই বীজগুলো শুয়ে থাকে, বীজগুলো শুয়ে থাকে কোথায়, কিভাবে শুয়ে থাকে, ঠান্ডায় এবং অনেক নিচে শুয়ে থাকে। নিচে বলতে মাটির নিচের কথা বলতেছে, লো, লো মানে নিচে শুয়ে থাকে, লো প্রত্যেকটিকে, ইস, ইস মানে হচ্ছে প্রতিটি, লাইক মানে মতো, প্রত্যেকটিকে মনে হয় এ কোর্স, এ কোর্স, কোর্স মানে হচ্ছে লাশ,
লাশ বুঝিত না? Yes, sir. হ্যাঁ, তো লাশের কি কোনো নড়াচড়ার শক্তি আছে? না, না। তো একইভাবে তুমি যদি কোনো বীজকে বপন করে রাখো মাটির নিচে, ওরা কি নড়াচড়া করে? না। No. নড়াচড়া যেহেতু করে না, তাহলে আমরা বুঝলাম যে ইজ লাইক এ ফোর্স উইদিন ইটস গ্রেভ। গ্রেভ মানে কবর। কবর। এই প্রত্যেকটা বীজ তাদের বিছানায় মানে বীজতলায় এমনভাবে শুয়ে থাকে শীতের মধ্যে, এমনভাবে ঠান্ডা এবং নিচু হয়ে শুয়ে থাকে যে মনে হয় তারা কবরে লাশ হয়ে শুয়ে আছে। আনটিল। Until. এবং ওরা যে শুয়ে থাকে সারা জীবন শুয়ে থাকে না, কিন্তু ওরা শুয়ে অপেক্ষা করে, শুয়ে অপেক্ষা করে যে কবে আসবে বসন্তের বাতাস। কি আসবে? বসন্তের বাতাস। তাহলে দেখো, খেয়াল করো, এই যে আনটিল, আনটিল মানে হচ্ছে যতক্ষণ না, যতক্ষণ না, আনটিল, যতক্ষণ না, আনটিল দাইন অ্যাজ ইউর সিস্টার, তোমার, অ্যাজ ইউ, দাইন মানে হচ্ছে তোমার, অ্যাজ ইউর মানে হচ্ছে তোমার নীল বর্ণ, অ্যাজ ইউর মানে হচ্ছে কি নীল বর্ণ, দাইন অ্যাজ ইউর সিস্টার, তোমার নীল বর্ণ, এখানে কিন্তু বোঝাচ্ছে তোমার নীল বর্ণের বাতাস। বোঝো না কথা? নীল বর্ণের বাতাস, দাইন অ্যাজ ইউর সিস্টার। তো সিস্টার কি, বোন কি অন্য জাতের কেউ হতে পারে? বোন কি অন্য জাতের হতে পারে? বোন হতে হবে নিজের জাতের। তাহলে পশ্চিমা বায়ু একটা বাতাস, আর এখন পড়ছে বসন্ত বাতাসের কথা। বুঝছো কথা? তো বসন্তকালে যে তোমার বোনটা আসবে, নীল রঙের বোন আসবে, নীল রঙের যে বাতাসটি আসবে, শ্যাল ব্লো, সে যখন বয়ে যাবে, ব্লো মানে কি? প্রবাহিত হওয়া। ব্লো মানে হচ্ছে প্রবাহিত হওয়া। তো এই যে আমরা দেখলাম যে যখন এই বসন্ত বাতাস প্রবাহিত হবে, ততক্ষণ পর্যন্তই শুধু ওরা এই বিছানায় শুয়ে থাকবে, চুপচাপ ঘুমিয়ে থাকবে, ঠান্ডার মধ্যে নিচু হয়ে থাকবে। কিন্তু তারপরে কিন্তু তারা কি করবে, আমরা সেটি এখন দেখব পরের লাইনে। স্প্রিং শ্যাল ব্লো, স্প্রিং শ্যাল ব্লো। তো ব্লো মানে হচ্ছে, এখানে বললাম প্রবাহিত হওয়া, আবার ব্লো অর্থ বাজানো। হ্যাঁ, ব্লো অর্থ কি বললাম? বাজানো। বাজানো বুঝো? যেমন আমরা বাঁশি বাজাই, আমরা সিঙ্গা বাজাই, কেউ কেউ শঙ্খ বাজায়, শোনো নাই? সেই বাজানোর কথা বলছে, ঠিক আছে? কি বাজায়? এই যে, তার মানে যখন তোমার এই যে নীল বর্ণের বন মানে বসন্ত বাতাস, সেই বসন্ত বাতাস যখন সিঙ্গা বাজাবে, কি বাজাবে? সিঙ্গা। সিঙ্গা চেনো? দেখছো কখনো সিঙ্গা? এই যে এরকম সিঙ্গাটা হয়েছে, এরকম সিঙ্গা। শিং দেখছো? গরুর শিং, এই যে শিং, তো শিংটাই সিঙ্গা। হ্যাঁ, বাজায়, কেউ কেউ বাজায়, কারো কারো সাথে সম্পর্ক আছে। গরুর শিংটা, হ্যাঁ, উল্টা করে ধরো, দেখো যেরকম দেখা যায়। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার সিঙ্গা। তার মানে সে কি করবে? সিঙ্গা বাজাবে। তো সিঙ্গা কিন্তু আরেকজন বাজাবে, সে কে? ইসরাফিল আলাইহিস সালাম, তাই না? জানো তো, কিয়ামতের সময় উনি সিঙ্গা বাজাবেন, এবং সিঙ্গা বাজানোর পরে কিয়ামত শুরু হবে। তাহলে তার যে এই সিঙ্গা, হার ক্ল্যারিয়ন, তার মানে বসন্তকালের সময় তোমার যে বোনটা আছে, ওই নীল বোনটা, নীল বাতাসটা, সে তার সিঙ্গা বাজাবে। সিঙ্গা বাজিয়ে বলে যাবে, ওঠো 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 ওঠো, হে বীজেরা, তোমরা কেন ঘুমিয়ে আছো? আমি চলে এসেছি, এখন আর ঘুমিয়ে থাকার সময় না। কি কথাটা কি বুঝতে কষ্ট হলো? তাহলে হার ক্ল্যারিয়ন ওভার দ্য ড্রিমিং আর্ট, ওভার দ্য ড্রিমিং আর্ট। ড্রিম মানে কি? স্বপ্ন, স্বপ্ন দেখা পৃথিবী, স্বপ্ন দেখা পৃথিবী মানে হচ্ছে এই মাটির নিচে যে সবাই ঘুমাচ্ছে, এই জন্য মাটিটাকেই বলতেছে ড্রিমিং। মাটির নিচে কে ঘুমাচ্ছে? বীজগুলো ঘুমাচ্ছে, সেই বীজগুলোকে ডেকে যাচ্ছে ওই সিঙ্গা বাজিয়ে বাজিয়ে। তো তোমরা জানো যে মাইকে এখন বলে যে এই ঘটনা ঘটেছে, এই মাইকে বলে না। আগে যখন মাইক ছিল না, টিভি ছিল না, তখন মানুষ কীভাবে করতো তাকে জানো? তখন মানুষ এরকম সিঙ্গা বাজাতো। কোথায়? হাট বাজার,
ওখানে গিয়ে তারা একটা সিঙ্গা বাজাতো, বাজলো, তখন সবাই ওইদিকে তাকাতো যে উনি কি বলে, তার মানে উনি কিছু বলার জন্যই এসেছে। তখন উনি সেই ঘোষণা দিত যে এই ঘটনাটা আগামী সময় ঘটবে। ঠিক আছে। আর একটা হচ্ছে তোমার এই এটাকে বলা হতো কারা দেওয়া। কারা দেওয়া কি দেওয়া বলো? কারা দেওয়া। কি করতো, হাতে একটা ওই শব্দ করার মতো একটা কিছু নিত, ড্রাম টাইপের একটা কিছু নিত, নিয়ে জোরে জোরে শব্দ করতো। স্যার ওই যে দেখায় যে রাজাদের ইয়ের ভিতরে রাইট রাইট, দেখায়। হ্যাঁ, ওই ড্রাম দিয়ে শব্দ করতো, তখন লোকজন আসতো, এসে শুনতো যে কি বলতে চান আপনারা, তখন বলতো যে আগামী অমুক দিন এই যেখানে হাট হচ্ছে এই জায়গায় মেলা হবে, বৈশাখী মেলা হবে, বোঝো নাই, জি স্যার। মাঘী পূর্ণিমার মেলা হবে। এই যে ঘোষণাগুলো এইভাবে দিত। তাহলে এই যে আমাদের এই বাতাসটা কি বাতাস বলো তো? নীল রঙের বাতাস, নীল রঙের বসন্ত বাতাস। সে কি করলো, তার এই সিঙ্গা বাজাতে থাকলো, সিঙ্গা বাজাতে বাজাতে পো পো করে এসে বলল, ওঠো 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 বিজেরা, তোমাদের সময় হয়ে গেছে, আমি চলে এসেছি, আর ভয় নেই, তোমরা আর পশ্চিমা বায়ুর ভয় পেও না, ওয়েস্ট উইন্ড চলে গেছে। ওকে। ড্রাইভিং সুইট বার্ডস, ড্রাইভিং সুইট বার্ডস, ড্রাইভ মানে কি তাড়িয়ে নিয়ে যাওয়া। ওরা এসে কি করছে, মিষ্টি যে কুড়িগুলো আছে, এই যে এই থেকে বীজ থেকে একটা করে ছোট্ট করে একটা সাদা একটা কুড়ি বের হয়, ঠিক আছে, দেখছো না, এই কুড়ি বের হয়েছে। কুড়ি মানে তোমার ওটাকে বলো বার্ড, অঙ্কুর, অঙ্কুর বের হয়েছে, লাইক ফ্লক্স। মনে হচ্ছে এটা একটা দল। কীভাবে বের হয়েছে বলো তো? ফ্লক্স হয়ে বের হয়েছে, ফ্লক্স। হ্যাঁ, ফ্লক্স মনে হচ্ছে দল, ফ্লক্স। তাহলে আমরা বুঝলাম যে লাইক ফ্লক্স, এটা আছে, প্রবাদ আছে, বার্ডস অফ সেম ফ্লক্স ফ্লাই টুগেদার। কি বললাম বলো তো? লিখে দেই, এই যে বার্ডস অফ সেম ফেদার, বার্ডস অফ সেম ফেদার ফ্লক টুগেদার। বার্ডস অফ সেম ফেদার ফ্লক টুগেদার, তার মানে হচ্ছে একই পাখি, একই দলের পাখিরা, একই দলের পাখিরা একসাথে ওড়ে, একসাথে থাকে, একসাথে থাকে, ফ্লক টুগেদার, দলবদ্ধভাবে থাকে। আর বাংলায় আমরা বলি হচ্ছে চড়ে চড়ে মাছ ধরতে পারে, চড়ে চড়ে মাছ ধরতে পারে, চড়ে চড়ে মাছ ধরতে পারে, বুঝছো কোথায়? এখন দেখো, ড্রাইভিং সুইট বার্ডস, সে কি করলো, সে বের করে নিয়ে আসলো সুন্দর, সুইট মানে কি মিষ্টি না, মিষ্টি অঙ্কুরগুলোকে, ফ্লক্স, দলবদ্ধভাবে বের করে নিয়ে আসলো, সবাই বের হও, সবাই বের হও, সবাই কিন্তু তখন যেমন হলো যে সৈনিক বাহিনী, সৈন্যবাহিনী হয়ে সবাই অঙ্কুর উদ্গম হয়ে বের হয়ে আসলো। বের হয়ে আসার পরে টু ফিড ইন এয়ার, কেন বের করে নিয়ে আসলো? বাতাসে এসে খাওয়া দাওয়া করো, বাতাস থেকে ফিড করো, ফিড করো, ফিড করো মানে কি, খাওয়ানোর জন্য নিয়ে আসলো। মা কি করবে, যখন খাবার আসবে তখন বলবে এই সবাই বের হও, বের হও, বের হও, রান্না হয়ে গেছে, রান্না হয়ে গেছে। ওইভাবে তোমার এই অ্যাজিউর সিস্টারটা, স্প্রিংয়ের সিস্টারটা, সে কী করছে, যে তোমার বের হয়ে আসো, দেখো তোমাদের জন্য বাতাস কত খাবার নিয়ে বসে আছে। উইথ লিভিং হিউজ, উইথ লিভিং হিউজ মানে হচ্ছে জীবন্ত রং নিয়ে, জীবন্ত রং নিয়ে, জীবন্ত রঙে কিন্তু অ্যান্ড ফিল, দেখো দেখো অ্যান্ড ফিল করছে, দেখো অ্যান্ড ফিল, এবং ভরে দিল, এবং ভরে দেয়, পাইছো কি অ্যান্ড ফিল দেখছো? হ্যাঁ, আগের লাইনে যখন বাদ দিয়ে আসছি, কেন বাদ দিয়ে আসছি বলো তো? কারণ এটার সাথে এইটা মিলবে। স্যার এখানে কি এই লাইনটা কি বাদ? না, এই লাইনটা বাদ না, এটা ব্র্যাকেটের মধ্যে রাখছে উনি, উনি আলাদা করে রাখছে যাতে এটা আলাদা করে তুমি বোঝার চেষ্টা করো, ওটা আলাদা করে বুঝবা। অ্যান্ড ফিল, ঠিক আছে, অ্যান্ড ফিল উইথ লিভিং হিউজ, লিভিং হিউজ মানে জীবন্ত রঙে ভরে দিবে, জীবন্ত রঙে ভরে দিবে এবং ঘ্রাণে ভরে দিবে। হিউ মানে রং, অর্ডার মানে ঘ্রাণ, হ্যাঁ, জীবন্ত রঙে ভরে দিবে এবং ঘ্রাণে ভরে দিবে। প্লেন সমতল ভূমি আর পাহাড়,
কি জি স্যার বুঝতে পারছো কি? এই সমতল ভূমি এবং পাহাড়কে সে কি করবে? জীবন্ত রং আর হচ্ছে গন্ধে ভরে দেবে রাইট, এটাতে ভরে দেবে। কিভাবে ভরবে? কারণ যে এই পাতা, এই যে এই গাছগুলো বের হয়ে আসবে, অঙ্কুর হয়ে যাবে। অঙ্কুর বের হওয়ার পরে তো তাদের রং হবে, রং হবে, সবুজ রং, সবুজ লাল রং। রং, বিভিন্ন ধরনের রং হবে। সেই রংগুলো থেকে আবার ফুল হবে, ফুল হবে, ধান ফুল হবে। হবে, ঠিক আছে, যে এইভাবে তারা ভরে দেবে হচ্ছে প্লেন মানে সমতল ভূমি, আর হিল মানে পাহাড়। এটা পুরো এলাকাটাই ভরে যাবে। ভরে দেবে। শেষে এই স্ট্যান্ডার্ডটা শেষ করছে উনি এভাবে, ওয়াইল্ড স্পিরিট, বুনো বাতাস। এ দেখো, আবারও দেখো সে অ্যাড্রেস করেছে। জি স্যার ওদের একটা কাজ কি? অ্যাড্রেস করতে হবে। অ্যাড্রেস করেছে, হুইচ আর্ট মুভিং এভরিহোয়ার। তুমি সব দিকেই মুভ করছো। এখন কিন্তু আমরা কথা বলছি কার সাথে? ওয়েস্টুনের সাথে কথা বলছো। এতক্ষণ কিন্তু সে ছিল হচ্ছে এর সাথে, ওই যে অ্যাজিউর সিস্টার। ঠিক আছে, কিন্তু এখন আসছে কার কাছে? ওয়েস্টুনের কাছে। বলছে ওয়াইল্ড স্পিরিট, হে বুনো আত্মা, বুনো আত্মা, আত্মা হুইচ আর্ট মুভিং এভরিহোয়ার। আর্ট মানে আর, আর হ্যাঁ, হুইচ আর্ট মুভিং এভরিহোয়ার, যে তুমি সব দিকেই মুভ করছো, সব জায়গায় যাচ্ছ, যাচ্ছ সব জায়গায় যাচ্ছ। তুমি একজন ডেস্ট্রয়ার, তুমি একজন Destroyer. ডেস্ট্রয়ার, ধ্বংস করছো। বিনাশকারী। কি ধ্বংস করছো? বিনাশকারী। কি বিনাশ করছে সে? আপনাদের জিজ্ঞাসা করি যে কি বিনাশ করছে। সে বিনাশ করছে পাতাগুলোকে, সে বিনাশ হ্যাঁ করছে। পাতাগুলো সে উপর থেকে ফলগুলোকে বিনাশ করছে। কিন্তু প্রিজার্ভার, এরপর বলছে কি? প্রিজার্ভার, সংরক্ষক। তো যে ডেস্ট্রয় সেই সংরক্ষক, যে রক্ষক সেই ভক্ষক। তাহলে সে কিভাবে রক্ষক হয়? ভক্ষক তো দেখলাম আমরা, দেখলাম না যে সে সবকে ধ্বংস করে ফেললো, কিন্তু রক্ষক হলো কিভাবে? এটা বলো। রক্ষগুলো স্যার ওই যে রাইট, বীজ। বীজগুলো আবার ওই যে বীজগুলোকে ই করেছে, বীজগুলোকে সে সেভ করেছে। এই জন্য তাকে বলা হচ্ছে প্রিজার্ভ করেছে, প্রিজার্ভার। এরপরে বলছে হেয়ার, ও হেয়ার, শোনো, হে তুমি শোনো। তো এখানে খেয়াল করো, এই শোনো তুমি শোনো, এখানে কিন্তু বলা হচ্ছে, তার মানে কি? এই যে ওয়েস্টনের কান আছে, কান আছে আছে না কান? জি স্যার বুঝতে পারছো? জি স্যার তাহলে কান যেহেতু আছে যার, তাহলে সে কিন্তু একজন পার্সন। কান যার আছে পার্সন না? হ্যাঁ ব্যক্তি ছাড়া কি কান থাকে? না তাহলে পার্সন রাইট, এখানে তোমার ইউজ করা হয়েছে Personification. পার্সনিফিকেশন। মানে যদি কোনো প্রাণহীন প্রাণীকে, কোনো প্রাণহীন জিনিসকে পার্সনিফাই করা যায়, তাকে বলা হয় পার্সনিফিকেশন। তো আমরা একটু এখানকার রাইম স্কিমটা দেখে নেই, একবারে সব শেষ হয়ে যাবে। এই যে খেয়াল করো, যে এখানে তোমার আছে হচ্ছে বিং, বিং এর সাথে ফ্লিং, ফ্লিং মিলে গেছে, ডেড, রেড মিলে গেছে। তাহলে এ বি এ বি। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে কি হবে এখানে? এ বি এ বি এ এ বি বি। দেখো, তারপরে এ বি এ দাও। বি। তারপরে কি আছে? দাও। এই যে এখানে দেখো আছে দাও, এখানে আছে বেড। বেড, লো। দাও আচ্ছা, Red দো, এই দোর সাথে কি করছে? দাউটাকে লোর সাথে মিলাইছে। আর বেডের সাথে কোনটাকে মিলাইছে? বেডের সাথে বেডের সাথে মিলেছে কোনটা? ও এটা রেড, রেড বেড রেড বেড মিলে গেছে। হ্যাঁ, হ্যাঁ রেড বেড মিলে গেছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখলাম যে দাও আর লো মিলছে। তাহলে রেড এখানে কি হবে? বি হবে। স্যার এটা সি, দাও সি। হুম, স্যার দাও সি। সি। আচ্ছা, হ্যাঁ সি। সি, বেড বি। বেড বি। হ্যাঁ তারপরে আছে লো। লোটা সি। 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 হ্যাঁ তারপরে আনটিল হচ্ছে ডি, ডি। আর ব্লোটা হচ্ছে সি। সি। ঠিক আছে, জি স্যার আনটিল এজ এ ফিল। আনটিল ফিল। তাহলে এটা হচ্ছে ডি ডি। ডি ডি। হ্যাঁ, আর ফিল Air. এয়ার, এয়ার কার সাথে মিলছে? মেলে না এটা এ যে স্যার। এয়ার হয় আর হ্যাঁ জি মিলছে। স্যার ওটা পরে, কিন্তু এটা তাহলে তাহলে ই, ই হচ্ছে। ই এফ। হ্যাঁ ই আর হিল তো স্যার মিলে গেলে ফিলের সাথে। হ্যাঁ, তাহলে কার সাথে মিলছে? তাহলে ই, ডি হলো ডি। ডি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা, স্যার ইয়ার আলাদা, এটা ইয়ার এটা হচ্ছে ই, ই আর এটা এর ডি। হিল হলো ডি। হ্যাঁ, ই ডি। আর এভরিহোয়ার হচ্ছে জিআর সাথে মিলছে ই। এভরি হয় মিলা নাই, এভরি হয় এখানে এই দুটো মিলছে। Here. হ্যাঁ, এটা হচ্ছে এফ এফ। তাহলে এফ এ ঠিক আছে, তো এই যে এটা আমাদের রাইম স্কিম হয়ে গেছে। কত বড়। হ্যাঁ, অনেক বড় স্ট্যান্ডার এটি।
তাহলে আমরা বুঝতে পারলাম যে এভাবে আমাদের এটি করতে হবে এবং কবিতাটি খুবই সুন্দর, খুবই আকর্ষণীয়। তো আমরা প্রথম স্ট্যান্ডার্ডে শেষ করলাম ভার্চুয়াল ভার্সিটির পক্ষ থেকে। আবার আপনাদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। পরবর্তী পর্বে সবাইকে স্বাগত। শুরু করলাম।